আসসালামু আলাইকুম। আম সবাইকে স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়নের ধারণা। এই এই বিষয়টা নিয়ে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা উন্নয়ন চিন্তার মধ্যে রাষ্ট্রীয় বা বিশ্ব পর্যায়ে এটাও বেশ আলোচিত একটা বিষয়। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন বলতে আমরা কি বুঝি? সহজে যদি বলতে চাই ৩ টা উপাদান থাকতে হবে। ৩ টা উপাদান যেকোনো উন্নয়ন পরিকল্পনায় যদি ৩ টা উপাদান থাকে তখন আমরা তাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে পারি। সে ৩ টা উপাদান কি? প্রথমত আ যে উন্নয়ন পরিকল্পনা, সে উন্নয়ন পরিকল্পনাতে পরিবেশ মানে environmentally sound পরিবেশগতভাবে সেটা গ্রহণযোগ্য হতে হবে। এই পরিকল্পনা যেন পরিবেশের কোনো ক্ষতি না করে, অর্থাৎ পরিবেশের জন্য কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি না করে সেই বিষয়টা প্রাধান্য থাকবে। ২ নাম্বার হলো এখান সোশ্যালি জাস্ট যেকোনো পরিকল্পনা এটা সামাজিকভাবে আ গ্রহণযোগ্য হতে হবে, সামাজিক সাম্য নিশ্চিত করতে হবে এবং যদি কোনো উন্নয়ন পরিকল্পনা সামাজিক বৈষম্য তৈরি করে তাহলে সেটাকে উ টেকসই উন্নয়ন পরিকল্পনা বলা যাবে না। যদি কোনো উন্নয়ন পরিকল্পনা ধনীকে ধনী করে গরিবকে আরো গরিব করে সেই উন্নয়ন পরিকল্পনাকে টেকসই উন্নয়ন পরিকল্পনা বলা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো যে ইন্টারজেনারেশনাল ইকুইটি আন্তঃপ্রজন্মের সম্পর্কটা আ আ আ যেন আ স স অর্থাৎ সম্পদের ব্যবহারের ক্ষেত্রে আমরা আমাদের পরিকল্পনায় বর্তমান প্রজন্ম যতটুকু পাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও যেন সেইটুকু বা তার চেয়ে বেশি পায় সেই বিষয়টা প্রাধান্য দিতে হবে। অর্থাৎ রিসোর্স অ্যালোকেশন এর ক্ষেত্রে আমার পরিকল্পনাটা এমনভাবে নিতে হবে যে আমি যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে, প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোকে আমরা এমনভাবে ব্যবহার করতে হবে যেন আমি যেমন যতটুকু উপযোগ লাভ করছি, আমার পরবর্তী প্রজন্ম ঠিক তার সমান অথবা তার চেয়ে বেশি পায়, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই ৩ টি উপাদান যদি থাকে, তখন তাকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন বলতে পারি। এখন যদি বিস্তারিত বলি যে এই পরিবেশ উন্নয়ন পরিকল্পনার সাথে পরিবেশের সম্পর্ক কি? যদিও বাংলাদেশ একটি ৩য় বিশ্বের দেশ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে হয়তো আমরা অতটা বৈশ্বিক কার্বনের নিঃসরণ কিংবা বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম রাষ্ট্র নই। কিন্তু বাংলাদেশ হচ্ছে বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের কারণে যে রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হবে, তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। আমরা জানি যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ও উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিশাল একটা আ আমাদের আ অ দক্ষিণাঞ্চলের বিশাল একটা এলাকা আমাদের পানির নিচে ডুবে যাবে এবং শুধু তাই নয়, আমাদের এই দক্ষিণাঞ্চলের যে ফসলি জমিগুলো, সেখানে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে লবণাক্ত পানি আমাদের ফসলি জমিতে ঢুকে পড়বে। আমাদের মিঠা পানির উৎসগুলো সংকুচিত হয়ে যাবে। লবণাক্ত পানি আমাদের নদীগুলোতে ঢুকে যাবে। ফলে পুরো খুলনা, বরিশাল অঞ্চলে, ভোলা অঞ্চলে আমাদের আমাদের খাদ্য সংকট তৈরি হবে, ফসল উৎপাদন ব্যাহত হবে। অর্থাৎ বাংলাদেশ একটা বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র, যেটা আমরা জানি সবাই। ফলে আমাদের দেশকেও বৈশ্বিকভাবে যেমন সজাগ থাকতে হবে, আমাদের নিজেদের অভ্যন্তরীণ পরিকল্পনাতেও আমাদের এই পরিবেশ বিপর্যয়ের বিষয়গুলোকে অত্যন্ত অগ্রাধিকার দিতে হবে। যেমন আমরা বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাওর অঞ্চলে যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ তার ক্ষমতা বলে তিনি যে হাওর অঞ্চলে বাঁধ দিয়ে সেখানে একটা রাস্তা নির্মাণ করেছেন। ফলে পানির যে বর্ষাকালে পানির যে স্বাভাবিক গতিপ্রবাহ সেটি ব্যাহত হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন বন্যার প্রভাব দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে এই যে উন্নয়ন পরিকল্পনা যে শুধু রাস্তাঘাটের জন্য জনগণের চলাচলের রাস্তা উপকৃত হচ্ছে, কিন্তু তার ফলে যে পরিবেশের বিপর্যয় হচ্ছে এবং তার যে ভয়াবহ প্রভাবে আমাদের ফসলি জমি উৎপাদনশীলতা হারাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া উচিত ছিল আমাদের। আরো একটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ফেনীতে বন্যায়, যেটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্লাড, অর্থাৎ আমাদের অপরিকল্পিত নগরায়নে এবং নদীগুলোকে যখন আমরা বন্ধ করে ফেলছি, তখন হঠাৎ করে বন্যার কারণে পানির যে স্বাভাবিক প্রবাহ সেটি আমরা রাখতে পারি নাই, ফলে আমাদের এখন বন্যার আক্রান্ত হচ্ছি আমরা বেশি।
অর্থাৎ এই পরিকল্পনার মধ্যে যেন পরিবেশের নদীর স্বাভাবিক গতি প্রবাহ, আমাদের বনায়ন, আমাদের গাছপালা উজাড়িকরণ, যেটাকে বলা ডিফরেস্টেশন, এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে, যেন আমাদের প্রকৃতি, পরিবেশ এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে যেন আমার পরিবেশ সেটা দ্বারা আক্রান্ত না হয়। উন্নয়ন পরিকল্পনাকে অবশ্যই পরিবেশের বিষয়টা সবার সামনে রাখতে হবে এবং সেটাকে পরিবেশের সাথে আমরা হারমোনি মেনটেন করেই আমার উন্নয়নে এগিয়ে যেতে হবে। আরও একটি বিষয় হলো, উন্নয়ন পরিকল্পনায় সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা এমনভাবে বাজেট করা যাবে না, এমনভাবে রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা যাবে না যেখানে ধনী আরো বেশি ধনী হবে, গরিব আরো বেশি গরিব, অর্থাৎ ধনী গরিবের বৈষম্য বৃদ্ধি পাবে। ধরুন একটা রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা আমি যদি স্বাভাবিকভাবে সকল মানুষকে সমানভাবে হিসেব করি, তাহলে সেটা সামাজিকভাবে ন্যায্য হলো না। কারণ একটা বস্তিতে যে শিশুটি থাকে, তার সক্ষমতা, তার চ্যালেঞ্জগুলো কি, তাকে যদি একটা কোটিপতির একটা ধনাঢ্য সমাজের সন্তানের সাথে তুলনা করে একইভাবে একই বরাদ্দ দেওয়া হয়, তাহলে সেটা সামাজিকভাবে ন্যায্য হলো না, সোশ্যালি জাস্ট হলো না। হ্যাঁ, এটা ইকুইটেবল হলো, সকলের জন্য সমান, ইকুইটি প্রিন্সিপাল হলো, কিন্তু ইট ইজ নট সোশ্যালি জাস্ট। যে মেয়েটি গ্রামের কৃষকের মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে, তার জন্য আলাদা প্রণোদনা দিতে হবে, এবং এই যে প্রণোদনা, এটা কিন্তু সামাজিকভাবে বঞ্চনা নয়, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে সমাজের মূল ধারায় আনার জন্য বিশেষ ব্যবস্থা থাকতে হবে। সেটা বৈষম্য নয়, সেটা হচ্ছে সামাজিক সাম্য, সেটা হচ্ছে সমাজ সোশ্যালি জাস্ট, এবং সেটা কোনো ধরনের বৈষম্য নয়। ফলে রাষ্ট্রের পরিকল্পনায় শুধুমাত্র একটা নির্দিষ্ট মাপকাঠিতে হবে না। রাষ্ট্রের পরিকল্পনায় রাষ্ট্রের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ধর্মের ভিত্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জাতির ভিত্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং লিঙ্গের ভিত্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এমনভাবে ট্রিটমেন্ট করতে হবে যেটাকে ওয়েটেড অ্যাভারেজ বলা হয়। অর্থাৎ প্রত্যেকটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এমনভাবে নিয়ে আসতে হবে যেন তারা রাষ্ট্রের মূল ধারায় অংশগ্রহণ করতে পারে, এবং উন্নয়ন পরিকল্পনা ঠিক ওইভাবেই সাজাতে হবে। এটাকে বলা হয় সোশ্যালি জাস্ট। এবং 3 নাম্বার সেটি হলো ইন্টারজেনারেশনাল ইকুইটি। অর্থাৎ আমার উন্নয়ন পরিকল্পনা এমনভাবে করতে হবে যে আমি বর্তমান প্রজন্ম আমরা খেয়ে দিয়ে সব সম্পদ শেষ করে ফেলবো, জিনিসটা এরকম না। আমার উন্নয়ন পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে, আমার প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা এমনভাবে ব্যবহার করব যেন এটি যুগের পর যুগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মও সেটি সমান অথবা তার চেয়ে বেশি ভোগ করতে পারে। আমার ফসলি জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ফলে হয়তো সাময়িকভাবে ফসল বেশি হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে যদি জমির উর্বরতা নষ্ট হয় এবং সেই জমি যদি অনুর্বর হয়ে যায়, তাহলে আমার পরবর্তী প্রজন্ম কিন্তু আমি যতটুকু ফসল পাচ্ছি সে ততটুকু পাচ্ছে না। ফলে এই উন্নয়ন পরিকল্পনাকে এই যে প্রজন্মের যে সমতা অধিকার, সেটি কিন্তু বঞ্চিত হচ্ছে। আমার উন্নয়ন পরিকল্পনায় তেল সম্পদ, গ্যাস সম্পদ, আমার সুন্দরবনের ব্যবহার, এই যে সমুদ্রের ব্যবহার, আমার প্রাকৃতিক সম্পদের ব্যবহার এমনভাবে করতে হবে যেন আমি যতটুকু উপযোগ পাচ্ছি আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন ঠিক ততটুকু বা তার চেয়ে বেশি পায়। অর্থাৎ ইন্টারজেনারেশনাল ইকুইটিটা আমার নিশ্চিত করতে হবে। এই 3টি যদি এলিমেন্ট থাকে, তাহলে আমরা এই বিষয়গুলোকে যদি কোনো পরিকল্পনায় নেওয়া হয়, সেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়ন। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ তথা বিশ্বব্যাপী এই মানব সভ্যতার বিকাশের জন্য টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।